রত্ন ওই একবার গলিয়ে নিলাম, তারপর আর কোনো দিন শোধন করবো না, ওটার মধ্যে ধুলো জমে আছে, ময়লা জমে আছে, কোনো দিন ফল দেবে না, রেজাল্ট দেবে না। রত্ন কথা বলবে, কিন্তু মারক গ্রহের ব্যবস্থা করে তবে। মারক গ্রহগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর আমি 10 লাখ টাকা রত্ন পরে বসে রয়েছি, তাহলে কিন্তু হবে না, বা আপনার সেরকম গ্রোথও আসবে না, জীবনে কোনো সমৃদ্ধি আসবে না, কারণ ভয় ভীতিতে আপনি শুকিয়ে যাবেন। তা মারক গ্রহগুলো এরকমই হয়, আপনাকে উবিয়ে দেবে কর্পূরের মতো। নমস্কার, আমি শ্রী দীপ শাস্ত্রী, আবারও এসে গেছি আপনাদের কাছে জ্যোতিষ এবং তন্ত্র আলোচনা নিয়ে। তো আজকে আমি যেটা একটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে রত্নের বিষয়, কারা রত্ন পরবেন এবং কারা পরবেন না, এবং রত্ন পরার আগে যে ভুলগুলি অবশ্যই করা উচিত নয় সেগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের বার্থ চার্ট বা আমাদের নেটাল চার্ট, আমাদের জাতচক্র বা জীবন পঞ্জিকা যাই বলুন না কেন, যেটা আমরা প্রেডিকশান করি, যখন আমরা সেটাকে ভালো করে চার্টটাকে অ্যানালাইজ করি, আমরা ভালো করে গ্রহগুলোকে রেকটিফাই করি, আমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করি কোন গ্রহগুলি দ্বাদশ ভাবের মধ্যে কোথায় কোথায় অবস্থিত হয়ে রয়েছে, এবং কোনগুলো আমাদের ফেভারেবল প্ল্যানেট মানে লগ্ন সাপেক্ষে যোগকারক গ্রহ, বন্ধু গ্রহ, আর কোনটা আমাদের লগ্ন সাপেক্ষে আমাদের অ্যান্টি বা ন্যাচারাল এবং ফাংশনাল এবং ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট বা মারক গ্রহ। এইটার ওপরেতেই কিন্তু টোটাল অ্যাস্ট্রোলজি দাঁড়িয়ে রয়েছে, যে আমাদের বেনিফিক প্ল্যানেট মানে যোগকারক গ্রহ, লগ্ন সাপেক্ষে ফেভারেবল প্ল্যানেট বা বন্ধু গ্রহ, আর লগ্নের অ্যান্টি বা ফাংশনাল ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট বা আমাদের মারক গ্রহ। তো মারক গ্রহকে আমরা কি করে থাকি এটা আগে জানাটা খুব দরকার। রত্ন ধারণ করার আগে মারক গ্রহকে আমরা কিন্তু পুষ্ট করি না, আমরা কিন্তু তুষ্ট করি। তুষ্ট কিভাবে করে থাকি? মারক গ্রহকে আমরা তুষ্ট করে থাকি হোমযজ্ঞের মাধ্যমে, মারক গ্রহকে আমরা তুষ্ট করে থাকি রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে, মারক গ্রহকে আমরা তুষ্ট করে থাকি গাছের শিকড় ধারণের মাধ্যমে, অথবা তন্ত্রোক্ত বিধি উপাচারের মাধ্যমে, সেটা হচ্ছে পুজো পাঠ, হোমযজ্ঞ, তাবিজ কবজের মাধ্যমেতে, যেগুলো সম্পূর্ণই তন্ত্রোক্ত বিধিসম্মতভাবে তৈরি করা হয়। এটাই হচ্ছে সিস্টেম। আর যোগকারক গ্রহকে আমরা কি করে থাকি? পুষ্ট করে থাকি, যেগুলো আমাদের ফেভারেবল প্ল্যানেট বা মিত্র গ্রহ। কীভাবে পুষ্ট করে থাকি? রত্ন ধারণ করে। কিন্তু আমাদের যদি মারক গ্রহ ক্ষতি সাধন করছে, দেখা যাচ্ছে যে আমাদের বার্থ চার্টে 4টে মারক গ্রহ রয়েছে যারা খুব উপদ্রব করছে, ব্যাপক উপদ্রব, যে উপদ্রবের ফলে আমার হেলথের ওপর প্রভাব ফেলছে, নেগেটিভিটি পড়ছে, যে উপদ্রবের ফলে আমার ম্যারিটাল লাইফে নেগেটিভিটি পড়ছে, যে উপদ্রবের ফলে আমার ফিনান্সিয়াল কেরিয়ারের ওপর নেগেটিভিটি পড়ছে, যে উপদ্রবের ফলে আমার বারবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আমাকে বারবার হসপিটালাইজড হতে হচ্ছে, বা আমার বারবার একের অধিক অপারেশন করতে হচ্ছে, কোথাও আমি বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছি, কোথাও আমি প্রতারণার শিকার হচ্ছি, কোথাও বা আমাকে বিভিন্নভাবে অ্যাসল্ট করা হচ্ছে, কর্মস্থলেতে হয়তো প্রবল শত্রু পাচ্ছি আমি। এই যে টোটাল একটা নেগেটিভ পরিস্থিতি, পদে পদে বিপদ, এটা কিন্তু মারক গ্রহের দ্বারা আসছে। তো মারক গ্রহ যেটা জ্বর দিচ্ছে আমার শরীরে, সেই জ্বরটাকে আমাকে কি করে ভালো করতে হবে? অ্যান্টিবায়োটিক খেয়ে, মানে তুষ্ট করতে হবে মারক গ্রহকে। সেটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিভাবে? হোমযজ্ঞ, পূজাপাঠের মাধ্যমে, রুদ্রাক্ষের মাধ্যমে। সেই মারক গ্রহের নেগেটিভিটিটাকে ব্লক করতে হবে। যে গ্রহটা ভীষণ রেগে রয়েছে আমার ওপর, তাকে শান্ত করতে হবে। ভালো কথা বলে আমরা যেরকম একটা খুব রাগী ক্রোধী মানুষকে আমরা যেরকম আয়ত্তে আনি, তার পছন্দের জিনিস দিয়ে, তার সঙ্গে ভালো ব্যবহার করে, তার কাছে খুব নম্রতা ভদ্রতা দেখিয়ে, তাকে আমরা যেরকম আয়ত্তে আনি, সেরকম মারক গ্রহকেও আয়ত্তে আনার প্রসেস হচ্ছে হোমযজ্ঞ পূজাপাঠ করা, তার পছন্দের সমিত দিয়ে, তার পছন্দের কাঠ দিয়ে, তার পছন্দের আহুতি দিয়ে আমরা সেই মারক গ্রহটাকে তুষ্ট করি। ফলে সেই মারক গ্রহটার কাছে আমরা কৃপা প্রার্থনা করি যে সে যাতে তার রোষের আগুনটা আমাদের ওপর ঢেলে না দেয়, যেটাতে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে প্রসেস, এইটা হচ্ছে প্রথম কর্তব্য। এরপরেতে কি করব? যে আমার যদি ফেভারেবল প্ল্যানেট, আমার যদি জাতচক্রে 2টো বা 1টা ফেভারেবল প্ল্যানেট থেকে থাকে, তার জন্য আমি সেগুলো তো রত্ন পরব। সেটা হচ্ছে নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ। তো মারক গ্রহকে আগে ঠিক করলাম, মারক গ্রহের নেগেটিভিটিটাকে আগে ব্লক করলাম, মারক গ্রহ যে রোজটা আমার ওপর ঢালছে সেখান থেকে আমি নিজেকে বাঁচালাম, একটা ঢাল ব্যবহার করলাম, নিজেকে পরিত্রাণ করলাম। তারপরে আমি নিজেকে কি করে সমৃদ্ধশালী করা যায়, আমার বন্ধু গ্রহকে আমি সজীব করে তুলব। যে বন্ধু গ্রহগুলো অনেকটাই ম্রিয়মান হয়ে গেছে, অনেকটাই নিস্তেজ হয়ে গেছে, অনেকটাই ঘায়েল হয়ে গেছে, বা তার মধ্যে সেই সক্ষমতাটা নেই, সেই বন্ধু গ্রহগুলোকে আমি খাদ্য দিয়ে, জল দিয়ে তাকে পুষ্ট করে তুলব।
সেই জল বা খাদ্য বা ভিটামিন যাই বলুন না কেন, সেটা হচ্ছে রত্ন, স্টোন, যাতে গিয়ে তারা দু হাত ভরে আমাকে দিতে পারে এবং তখন আমি নিতেও পারবো, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার তখন শরীর সুস্থ হয়ে গেছে, জ্বর আমার অলরেডি ভালো হয়ে গেছে, মারক গ্রহের ব্যবস্থা আমি করে দিয়েছি, শরীর একদম তরতাজা হয়ে গেছে। তো আরও বেশি আমার শরীরে যাতে গ্রোথ আসে, আরও বেশি যাতে আমি ফিজিক্যালি ডেভেলপ হতে পারি, আরও বেশি করে আমি যাতে সুস্থ হয়ে উঠতে পারি, স্বতঃস্ফূর্ত জীবনযাপন করতে পারি, তার জন্য কি করব, ফেভারেবল প্ল্যানেট যোগকারক গ্রহগুলোকে আমি রত্ন দিয়ে পুষ্ট করব। এটাই হচ্ছে বেসিক অ্যাস্ট্রোলজি। টোটাল অ্যাস্ট্রোলজিটাই এর ওপর দাঁড়িয়ে রয়েছে, এর বাইরে আর কিচ্ছু নেই, কারক গ্রহ এবং মারক গ্রহ। কিন্তু ভুলটা আমরা তখনই করি, এই যে বললাম প্রথমে যে রত্ন ধারণ করার আগে আমরা কি করব। বহু মানুষকে দেখা যায় মারক গ্রহগুলোকে ছেড়ে দিচ্ছে, তাদের কিছুই করছে না, অথচ যোগকারক গ্রহের জন্য কস্টলি স্টোন পড়ে রয়েছে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা স্টোন পড়ে রয়েছে। লাস্টে আমার কাছে, আমার চেম্বারে এসে বলছে এত পাথর পড়েছে তো কিছুই হচ্ছে না। আরে কিছু হবে কোথা থেকে? আপনার যেখানটা জ্বর হয়েছে সেই জায়গাটা আপনি রেকটিফাই করুন, জ্বরটাকে আপনি ভালো করুন। আপনার দরকার অ্যান্টিবায়োটিক, আপনি কি করছেন, ভিটামিন খাচ্ছেন, তো ভিটামিন খেলে জ্বর কোনো দিন ভালো হয়? কোনো দিন সম্ভব নয়। দেখুন, অ্যাস্ট্রোলজির একটা নির্দিষ্ট ধারা রয়েছে, একটা নির্দিষ্ট প্রসেস আছে, যে কোনো সাবজেক্টেরই একটা নির্দিষ্ট ধারা, একটা প্রসেস থেকে থাকে, সেটাকে ফলো করতে হয়। আপনি যদি আপনার ইচ্ছা মতন কাজ করেন, তাহলে পরে রেজাল্টটা কোথা থেকে আসবে বলুন তো? কখনো সেটা সম্ভব, কখনো সেটা সম্ভব নয়। তো এগুলো জানার দরকার, বোঝার দরকার ভীষণভাবে। এবার আসছি দ্বিতীয় পার্টে। রত্ন ধারণ তো করব, কিন্তু রত্ন ধারণ করার আগে কি কি করব? প্রথম যেটা করণীয়, কর্তব্য, সেটা আমি বলে দিলাম, মারক গ্রহগুণের ব্যবস্থা। মারক গ্রহগুণ জ্বর দিচ্ছে শরীরে, জ্বরটাকে ভালো করা অ্যান্টিবায়োটিক খেয়ে, তার জন্য সেফগার্ড নেওয়া, সে যাতে তার রোজটা আর ফেলতে আমার ওপর না পারে। নেগেটিভিটিটা আমি মারক গ্রহের টোটাল ব্লক করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে আমার যোগকারক গ্রহগুলো, বন্ধু গ্রহগুলো, যাদের থেকে আমি কিছু পেতে পারি, তাদেরকে রত্ন দিয়ে পুষ্ট করব, রত্ন আমি ধারণ করব। তো রত্ন ধারণ করার আগে আমি কি কি দেখব? 1 নম্বর দেখব রত্নটার মধ্যে বাবেলস কতটা রয়েছে, ক্লিয়ারিটি কতটা রয়েছে। 2 নম্বর দেখব তার কালার ইন্ডেক্স, স্পেসিফিক গ্র্যাভিটি কী রয়েছে, তার মধ্যে ট্রান্সপারেন্ট পাওয়ার কী রয়েছে, রত্নটার কাটিং কীরকম রয়েছে, ঠিক আছে, রত্নটার কালারটা কীরকম রয়েছে, এইগুলো দেখাটা খুব দরকার। তার জন্য একজন ভালো জেমোলজিস্ট বা একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি বিচার করে নেওয়া দরকার। এইবার রত্ন তো ধারণ করব, রত্ন কি বাজার থেকে কিনে এনে পরে নেবো? না, কখনো না। রত্ন শোধনের একটা নির্দিষ্ট বিধি রয়েছে এবং এক একটি রত্ন এক একটি স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে শোধন করা হয়। যেরকম বৃহস্পতির জন্য পোকরাজ, পিতপোকরাজ, সেটা শোধিত হয় কুলুত্থ কলাইয়ের জলে। অর্থাৎ বৃহস্পতিবার যদি আমাকে শোধন করতে হয়, তাহলে আমি বুধবার দিন কি করব? বুধবার দিন আমি সেটা কুলুত্থ কলাইয়ের জলেতে, কাঁসা বা পিতলের পাত্রে বা তামার পাত্রে সেটা কুলুত্থ কলাইয়ের জলটা করে ভিজিয়ে দেবো। অবশ্যই ওর মধ্যে একটু সোনা দিয়ে দেবো। যদি আংটি সোনার বানানো থাকে দরকার নেই, দিতে হবে না। যদি সোনার আংটি না করা থাকে, অনেকে রূপো দিয়েও পরে, কিন্তু রূপো দিয়ে পড়া উচিত না। পোকরাজ সর্বদা প্ল্যাটিনাম বা সোনা দিয়ে পড়া উচিত। গোল্ডের টাচ থাকতেই হবে, তবে সেটা ভালো কাজ করে, এটাও মাথায় রাখতে হবে। ধাতুটা একটা কিন্তু বড় ব্যাপার। তো বৃহস্পতির জন্য কুলুত্থ কলাই। যখন চুনি শোধন করব, লেবুর রস মঙ্গলবার, তাহলে সোমবার আমায় ভিজিয়ে রাখতে হবে। যদি আমাকে পান্না শোধন করতে হয়, খাঁটি গরুর দুধে, গরুর দুধে, কাঁচা দুধের মধ্যে পান্না ডুবিয়ে রাখতে হবে, মঙ্গলবার রাতে ডুবিয়ে রাখতে হবে, বুধবার গঙ্গা জলে ধুয়ে ওটা ধারণ করতে হবে। যদি গোমেদ শোধন করি, গোবর ভিজিয়ে গোবরের জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, শুক্রবার ডুবিয়ে রাখতে হবে, শনিবার ধারণ করতে হবে। যদি পলাশ শোধন করি, প্রবাল কর্পূরের জলে ডুবিয়ে রাখতে হবে। যদি নীলাশ শোধন করি, তাহলে ওই নীল গাছ, যেটা নীল বৃক্ষ মানে নীল অপরাজিতা ফুলের রস দিয়ে করতে হবে শোধন। এরকম বিভিন্ন গ্রহের জন্য প্রক্রিয়া রয়েছে, শোধন বিধি রয়েছে। এবং শুধুমাত্র যে এই সকল মেটেরিয়াল দিয়ে শোধন করে গলিয়ে নিলাম তা নয়, এরপরে আমাকে করতে হবে কি? পঞ্চামৃত। পঞ্চামৃত কী কী দিয়ে করব? দুধ, দই, ঘি, চিনি, মধু, এই 5টা গঙ্গা জল দিয়ে সংমিশ্রণ করে সেখানে আবার 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো ধারণ করার ঠিক পূর্বে। আমি রত্নের স্পেশাল যেটা, সেটা তো আগের দিন রাতে ভেজালাম, সেটা সারা রাত রইল। সেটা বৃহস্পতির জন্য, পোকরাজের জন্য যদি কুলুত্থ কলাই হয়, বা যদি মুক্তের পান্নার জন্য যদি গরুর দুধ হয়, সারা রাত সেটা ভিজলো।
এবার দিনের দিন যখন আমি ধারণ করব, ওটা আমি পঞ্চামৃত করে 1 ঘন্টা আরও ভিজিয়ে রাখবো। ওইখান থেকে তুলে পঞ্চামৃততে দিলাম। পঞ্চামৃততে থাকার পর আমি আবার ওটাকে গঙ্গা জলে ধোবো। ধুয়ে আমি সেই গ্রহের বীজমন্ত্র উচ্চারণ করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আমি সেটা পড়ব, ধারণ করব, এবং সেদিনটা আমি নিরামিষ খাবো। এইটা হচ্ছে নিয়ম। অনেকে এই সকল নিয়মগুলো পালন করেন না। অনেকে দিনের দিন রত্নগুলি ধারণ করেন না। অর্থাৎ যেখানেতে ধরুন চুনি রবিবার ধারণ করতে হবে, সেখানে তো চুনি মঙ্গলবার ধারণ করে নিচ্ছে। প্রবাল মঙ্গলবার পড়তে হবে, সেখানে তো প্রবাল শুক্রবার পড়ে নিচ্ছে। তাহলে কী করে রেজাল্টটা হবে, কী করে সেই সম্পূর্ণ ফলটা আসবে? সেটা সম্ভব কখনোই নয়। এবং স্টোন কথা বলা পাথর হওয়া দরকার। স্টোনের মধ্যে ট্রান্সপারেন্ট পাওয়ার দরকার, ট্রান্সপারেন্সি পাওয়ারটা হওয়া দরকার। ভুলভাল আঙুলে ভুলভাল রত্ন পরে নিলে কিন্তু কাজ হবে না। এগুলি কিন্তু মানতে হবে। অনেকে দেখা যায় যে এই যে আমাদের 3rd ফিঙ্গার রয়েছে, অনামিকা আঙুল, অনামিকা আঙুলেতে অনেকে কিন্তু ডায়মন্ড পরে নেয়। ঠিক আছে, তো এটা তো রবির আঙুল, এখানেতে তো ডায়মন্ড পরা উচিত নয়, শুক্রের রত্ন পরা এখানটায় উচিত নয়। তর্জনীতে আমরা পোখরাজ পরবো, পিঠ পোখরাজ 1st ফিঙ্গারে। 2nd ফিঙ্গারে যেটা শনির, সেখানে আমরা নীলা পরবো, শনির রত্ন পরবো। 3rd ফিঙ্গারেতে আমরা পরবো মঙ্গলের, আমরা পরবো প্রবাল, রক্ত প্রবাল 3rd ফিঙ্গারে, মঙ্গলের রত্ন। আর মিডল ফিঙ্গারেতে আমরা পরবো ডায়মন্ড, শুক্রের রত্ন, শনির আঙুলে। আর আমরা কনিষ্ঠাতে কি পরবো? বুধের রত্ন পরবো, পান্না অথবা কেতুর রত্ন পরবো, ক্যাটসাই, বৈদুর্যমণি যেটাকে বলা হয়, ক্যাটসাই। এই নিয়মগুলোকে অবশ্যই মানতে হবে, পালন করতে হবে। এবং রত্ন ওই একবার গলিয়ে নিলাম, তারপর আর কোনো দিন শোধন করবো না, ওটার মধ্যে ধুলো জমে আছে, ময়লা জমে আছে, ওটাকে কোনো দিন আর খুলছি না, কোনো শোধন করছি না, কোনো মন্ত্র উচ্চারণ করছি না, কোনো দিন ফল দেবে না, রেজাল্ট দেবে না। এটা মাথায় রাখতে হবে। যদি আপনি মারক গ্রহের জন্য গার্ড নিয়েছেন তাবিজ কবজের মাধ্যমে, সেটাও আপনাকে কিন্তু এনার্জাইজড করতে হবে, অর্থাৎ শোধন করতে হবে মাসে একবার। কোনো কিছু আপনি পড়ে রইলেন সারা জীবন, এনার্জাইজড করলেন না, তাহলে পরে সেটা বরাবর সমান ফল দিতে পারে না, সেটা উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এবং রত্নের ভেতরেতে দেখে নেওয়া দরকার রত্নটার কতটা ক্লিয়ারিটি রয়েছে, কতটা স্বচ্ছতা আছে। অল্প বাবেলস থাকবেই, নাহলে তো সেটা কাঁচ হয়ে যাবে। অল্প বাবেলসও থাকবেই, কারণ কাঁচ একবারে স্বচ্ছ হয়, একবারে ক্লিয়ার হয়। রত্ন তো একবারে স্বচ্ছ হয় না, অল্প থাকবে, কিন্তু অল্পই যেন থাকে, বেশি যাতে না থাকে। কারণ বেশি যদি বাবেলস থাকে বা কোনো দাগ চিহ্ন থাকে, তাহলে পরে সেটা কিন্তু ট্রান্সপারেন্সিতে প্রবলেম হয়। ডায়মন্ড কিন্তু রিফ্লেকশানে কাজ হয়, ওটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়। ডায়মন্ড কখনো ট্রান্সপারেন্ট হয় না, ওটার বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণ, রিফ্লেকশন, সেটাতে কাজ হয়। আর বাদবাকি রত্নগুলো হয় ট্রান্সপারেন্ট, মানে যেগুলো আমাদের রেটা শরীরের মধ্যে ঢোকে। এই ব্যাপারগুলো দেখে নেওয়াটা একান্তভাবে দরকার আছে। যদি ঠিকঠাকভাবে ভালো রত্ন, হাই কোয়ালিটির রত্ন ধারণ করা যায়, নির্দিষ্ট দিন মেনে, নির্দিষ্ট শোধন বিধি মেনে, তাহলে পরে রত্ন কথা বলবে। কিন্তু মারক গ্রহের ব্যবস্থা করে, তবে মারক গ্রহগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর আমি 10 লাখ টাকা রত্ন পরে বসে রয়েছি, তাহলে কিন্তু হবে না, কখনো হবে না, কিছুতেই হতে পারে না। ঠিক আছে, কারণ একটা শয়তান যদি আপনার পেছনে পড়ে যায়, তো তখন আপনি যদি ভাবেন যে আমি আমার বন্ধুর সঙ্গে এখন ভালো রেস্টুরেন্টে খেতে যাবো বা গঙ্গার পাড়ে বেড়াতে যাব, তাহলে সেই কাজটা কোনোদিন ভালোভাবে সুসম্পন্ন হয় না, আপনি করে উঠতে পারবেন না। আপনার মানসিক শান্তি, মানসিক স্টেবিলিটি সেটা থাকবে না, নষ্ট হয়ে যাবে সব। কারণ আপনার টেনশান থাকবে, ডিপ্রেশন থাকবে আপনার মধ্যে, যে একটা শয়তান আমার পেছনে পড়ে আছে। তাকে না আটকে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। যে কাজের মাধ্যমে আপনি সুখ পাবেন, শান্তি পাবেন, আনন্দ পাবেন, সেই কাজ করে উঠতে পারবেন না, বা আপনার সেরকম গ্রোথও আসবে না, জীবনে কোনো সমৃদ্ধি আসবে না। কারণ ভয় ভীতিতে আপনি শুকিয়ে যাবেন, আস্তে আস্তে আপনি যেন মনে হবে কর্পূর যেন উবে যাচ্ছে, আপনিও সেরকম উবে যাচ্ছেন। তা মারক গ্রহগুলো এরকমই হয়, আপনাকে উবিয়ে দেবে কর্পূরের মতো। এত অবস্টাকেল ক্রিয়েট করবে, এত প্রবলেম ক্রিয়েট করবে, এত বাধা ক্রিয়েট করবে, পদে পদে আপনি মানে নাজেহাল হয়ে যাবেন। অক্টোপাস যেরকম বন্দি করে দেয় একদম 4 দিক দিয়ে, সেরকম আপনি বন্দি হয়ে যাবেন, অক্টোপাসের মতন বা নাগপাসের মতন, যে জট আপনি কিছুটা খুলে উঠতে পারবেন না। প্রপার ওয়েটা ফলো করতে হবে। আমি হাজার অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরছি, এটা বলছে, ও সেটা বলছে, ও আমি গলিয়ে নিচ্ছি একটা, সেটা নয়। প্রপার ওয়ে যেটা, সেটা আমি আজকে বলে দিলাম। খারাপ গ্রহ, দুষ্ট গ্রহ যেটা ক্ষতি করছে, তার কুপ্রভাবকে আগে আটকানো দরকার। তারপরেতে আসুন রত্ন, আমি বলে দেবো কী কী পড়বেন। আপনি সঠিক বিধি অনুসারে পড়বেন, খুব ভালো হবে। এত ভালো থাকবেন, এত ভালো থাকবেন, জীবনে তো ওরকম ভালো আর কেউ থাকে না। সমস্ত দিক থেকে আপনার ভালো হবে।
ঠিক আছে? এবং শুধু তাই নয়, আপনার সঙ্গে রিলেটেড, আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে যারা কানেক্টেড আপনার সঙ্গে, তারাও ভালো থাকবে অটোমেটিক্যালি। তাদেরও কিন্তু ভাগ্য আপনার সঙ্গে খানিকটা রিলেটেড আছে। আপনি যেহেতু তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, তো আপনার উত্থান পতন, আপনার জয় পরাজয়, আপনার ভালো মন্দ, তাদের ওপর অটোমেটিক্যালি একটা তাদের মতো রিফ্লেক্ট আসবে, একটা প্রভাব আসবে। তো ভালো হলে তারাও নিশ্চয়ই অটোমেটিক্যালি ভালো থাকবে। আপনি ভালো থাকা মানে আপনার ফ্যামিলি ভালো থাকা, আপনার পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকা, সমস্ত কিছু ভালো থাকা। পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে একজন ভালো জ্যোতিষ বন্ধুর হাত দেখাবেন, যিনি ভয় দেখান না, যিনি আপনাকে বাস্তবটা, অ্যাস্ট্রোলজির যে মানে সার তত্ত্ব, গূঢ় তত্ত্ব, যেটা মূল জিনিস, সেটাকে তুলে ধরেন যুক্তি দিয়ে। এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কি আছে, কতটা সত্যতা রয়েছে, কতটা বাস্তবতা আছে। সেটা অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন। দীর্ঘায়িত প্র্যাকটিসে একজন দুজন নয়, হাজার হাজার মানুষের উপকার করেছি আমি, হাজার হাজার মানুষের এই প্রসেসে করেছি। তারা এই প্রসেস ফলো করেছিল, তারা উপকৃত হয়েছে। আমার কাছে এসছিল, বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 500 টাকা 1000 টাকা নিয়ে। 500 টাকা 1000 টাকা আমি তার কাজ করে দিয়েছিলাম, ওই মারক গ্রহের কাজ। টাকা ছিল না, সে এমনভাবে পরিশ্রান্ত নিঃস্ব হয়ে গিয়েছিল। সেই ব্যক্তিটা কাজ করার 3 মাস পর থেকে ফিনান্সিয়ালি এত স্টেবল হয়েছে, প্রায় 15 লাখ টাকার রত্ন নিয়েছে আমার কাছ থেকে, 15 lakhs। চিন্তা করতে পারেন, ওই দুটো মারক গ্রহ যেটা ক্ষতি করছিল, তাদের আমি সেফগার্ড করে দিয়েছিলাম। তার ভালো হতে শুরু করেছিল, সে আনন্দে হাসি মুখে আমার কাছে এসেছিল যে এইবার রত্ন কি আমি পড়তে পারি, আমার তো ভালো হতে শুরু করেছে অলরেডি। আমি দিয়েছিলাম, সে 15 লাখ টাকার রত্ন পড়ছে। তা আপনি 5 লাখ টাকার রত্ন কেন, আপনি 50 লাখ টাকার রত্ন পড়ুন, কোনো অসুবিধা নেই, পড়তেই পারেন। আপনার যদি ফেভারেবল প্ল্যানেট সেরকম থাকে, আপনার যোগকারক গ্রহ, বন্ধু গ্রহ, আপনি 50 লাখ টাকার রত্ন পড়তে পারেন, 1 কোটি টাকার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার শরীরের যেটা জ্বর, মারক গ্রহ যে উপদ্রব করছে, সেই জ্বরটাকে ভালো করে তারপরে আপনি ভিটামিনের দিকে এগোন। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে আর বলতে হবে না অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে তো কিছু হয় না, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়ে তো কিছু হয় না, আমি তো অমুকের কাছে গিয়েছিলাম কিছু হয়নি, কাজ পাইনি, এগুলো আর শুনতে হবে না। ঠিক আছে? তো আপনি নিজে সচেতন হন এবং আমার এই যে ভিডিও পডকাস্ট যেটা আমি করছি আপনাদেরকে সচেতন করার জন্য, অ্যালার্ট করার জন্য, সাধারণত যাতে নলেজটা আপনাদের বাড়ে, আপনারা যাতে জেনুইন জিনিসটা চিনতে পারেন, বুঝতে পারেন, একটা পরিষ্কার চিত্র যাতে দেখতে পান, যে পথ দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ আমি এখানে বসছি আপনাদেরকে সচেতন করার জন্য, অ্যালার্ট করার জন্য, যে অ্যাস্ট্রোলজির সাহায্য অবশ্যই আপনি নেবেন প্রবলেমে পড়লে। কারণ অ্যাস্ট্রোলজি ততটাই সত্য এখনও, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যতটা আগে ছিল, বৈদিক সমাজে ছিল, তখন থেকে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে অ্যাস্ট্রোলজি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, 100% আপনার উপকার হবে, হতে বাধ্য, হবেই হবে। অত্যন্ত কনফিডেন্স নিয়ে আমি আজকে এই কথা বলে যাচ্ছি, হবেই হবে, জোর নিয়ে বলছি, আমি গ্যারান্টি সহকারে বলছি। যদি প্রসেস ঠিক থাকে তাহলে হবে, আর যদি প্রসেস ভুল থাকে, 1000 জায়গায় গিয়েও কিছু হবে না। তখন ওই ঘুরে ফিরে ওই একই কথা, অ্যাস্ট্রোলজির বদনাম, অ্যাস্ট্রোলজির রেমেডি নিয়ে কিছু হয় না। হয় যে যে অ্যাস্ট্রোলজার করে দেখাতে পারে তার কাছে হয়, যিনি পারেন না তার কাছে হয় না। এ তো সব সেক্টরেই আছে। সব ডাক্তার যে রোগ ভালো করে দিতে পারবে এমন কোনো কথা নেই। একটা এমন ডাক্তার রয়েছে অল্প ওষুধেই রোগ ভালো হয়ে যায়। এখন সেটা আপনার ওপর নির্ভর করছে না যে আপনি কার কাছে যাবেন, কোথায় গিয়ে আপনি পৌঁছচ্ছেন, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার, ভাইটাল ব্যাপার। তো ঠিক জায়গায় গেলে জীবনে সব ঠিকঠাক ঘটতে শুরু করবে, হবেই হবে, এটা কোনো সংশয় নেই। এবং মারক গ্রহ সেগুলোকে সেফগার্ড দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু খরচা হয় না, নেগেটিভিটি ব্লক করতে বিশেষ কিছু খরচা হয় না। রত্ন আপনি যদি ধারণ করেন, রত্নের পেছনেতে অনেক টাকা লাগে, ভালো কোয়ালিটির রত্নে কিনতে গেলে পয়সা লাগে, কিন্তু তন্ত্রের যে প্রতিবিধান, তন্ত্রোক্ত যে উপাচার রয়েছে, যেগুলো মারক গ্রহকে তার নেগেটিভিটিকে ব্লক করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে, সেগুলো বিশেষ টাকা করি খরচা হয় না। অনেকের ক্ষেত্রে আবার এরকমও হয়, আমি কিছু দান করার কথা বলে দিই, আমি কিছু শিকড় ইউজ করার কথা বলে দিই, কিছু রুদ্রাক্ষ ইউজ করার কথা বলে দিই, তাতেও অনেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যায়, তাতেও কিন্তু অনেকে জ্বর ভালো হয়ে যায়। ঠিক আছে? বা কোনো ড্রেস, কোন কালারের ড্রেস আপনি কী বার পরবেন, ফেভারেবল কালার, সেগুলো আমি বলে দিয়ে থাকি। বিভিন্ন প্রসেসে রয়েছে। কিন্তু প্রথমে আমি কাউকে রত্ন দিই না, প্রথমে আমি কখনো কাউকে রত্ন দিই না। রত্ন হচ্ছে লাস্ট স্টেজ, তার আগে অনেক কিছু করার থাকে মানুষকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য।
পরিত্রাণ করানোর জন্য, তার যে কষ্ট, সে যে জ্বালা যন্ত্রণা ভোগ করছে সেখান থেকে রিলিফ দেওয়ার জন্য, সেটা আগে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা করে আমি দেখিয়ে আসছি দীর্ঘ বছর ধরে। আমি কোনোদিন কাউকে বলি না আপনি এই রত্নটা পড়ুন, মানুষ আমাকে বলে যে আপনি আমাকে এবার প্রেসক্রাইব করুন যে আমি এখন কি কি রত্ন ধারণ করতে পারি, কারণ কি আপনি যে আমার রেমেডি করে দিয়েছেন 80% আমার সব ভালো হয়ে গেছে, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, রিলিফ পেয়েছি। তা আপনিও চিন্তা করবেন, আমি যে কথাগুলো আজকে বলে যাচ্ছি কালকে এই কথাগুলো আপনাকে ভাবাবে এবং আপনাকে আপনার স্টেপ, আপনাকে আপনার ডিসিশান নিতে হেল্প করবে যে আরেকবার আমি অ্যাস্ট্রোলজির সাহায্য নিই এবং সঠিক প্রসেস, রাইট ওয়ে যেটা, সেটা আমি ফলো করি, দেখি আমার উপকার হয় কি না। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে যারা কমেন্ট করছেন দূর দূরান্তে, তারা জায়গার নামটা অবশ্যই লিখবেন, যে কোথা থেকে আপনারা কমেন্ট করছেন, নিজের জায়গাটা নামটা অবশ্যই লিখবেন। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।